প্রথম আলোর বিশেষ আয়োজন ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি একজন ক্রিকেট ব্যক্তির কাছে। আমি বলবো আমাদের এই অঞ্চলের, আমাদের বাংলাদেশের প্রথম যিনি আন্তর্জাতিক ক্রিকেট তারকা হয়ে উঠেছিলেন, এমনকি বাংলাদেশ হওয়ার আগেও, সেই রকিবুল হাসান। রকিবুল হাসান ভাই, আপনাকে আমাদের এই বিশেষ ভিডিও সাক্ষাৎকারে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম যে আপনি আমাদের প্রথম তারকা, সেই গল্প আমরা পরে শুনবো, কারণ আপনি অল পাকিস্তান যে টেস্ট 1969 সালে, যখন আপনার বয়স মাত্র 16 বছর, তখন দ্বাদশ খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছিলেন। এটা তো বিস্ময়কর ঘটনা। অ্যাবসলিউটলি, কারণ ওই সময়টা ছিল, আমি মনে করি যে এটা অনেকে হয়তো জানে না। সেটা হলো যে আমি যখন প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলি, যেটাকে কায়েদ আজম ট্রফি পাকিস্তানে বলে, ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমি তখন ক্লাস 10-এ পড়ি সেন্ট গিজ হাই স্কুলে, সেন্ট গ্রেগরিতে। সেন্ট গ্রেগরিতে। তো ওই সময় আমি ইস্ট পাকিস্তান টিমে চান্স পাই, তদানীন্তন পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ। ওই সময় যখন আমি সুযোগ পাই অ্যাজ অ্যান ওপেনিং ব্যাটসম্যান, আমি শিওরও ছিলাম না, কারণ ওখানে 4টা ওপেনার আমরা ট্রায়াল দিচ্ছিলাম। এটা মজার ঘটনা। ওখানে শামীম ভাই ছিলেন, জুয়েল ছিল, ওখানে বকুল ভাই একজন ছিলেন, এই 3জন, আর আমি 4th ওপেনার হিসাবে ট্রায়াল দিচ্ছিলাম। রইস ভাই, মরহুম রইস ভাই তখন সেক্রেটারি, ইপিএসএফ, ইস্ট পাকিস্তান স্পোর্টস ফেডারেশন বলতো। তো আমি যেহেতু স্কুল ক্রিকেটটা ভালো খেলতাম, তখন ওই 10-এ পড়া অবস্থায় আমি আজাদ বয়েজ ক্লাবে ওই খেলতাম, বা তো তখন আমাকে একটু কল করে বলা হলো, তুই প্র্যাকটিসে আয়, থাকবি। মাঝখানে কী হয়েছে আমি জানি না। আর আমি আবার ছাত্র অবস্থায় কিন্তু ছাত্র ভালো ছিলাম। আর সেন্ট স্কুলে যারা পড়ি আমরা, আমাদের তো পড়ালেখার তো কোনো মাপ নাই, প্রতি সপ্তাহে করে। আপনাদের ইংরেজি হাতের লেখাও খুব সুন্দর, কারণ আপনাদেরকে একজন বিশেষভাবে হাতের লেখাটা শেখাতো। আমরা কিন্তু এরকম লিখি না, আমাদের এটা কিন্তু বড় এইভাবে লিখি। হ্যাঁ, আইটালিক ওই লেখাটা আমি দেখেছি, কারণ শহীদ আজাদ, শহীদ জুয়েল, এদের হাতের লেখা আমি দেখেছি। পেনম্যানশিপ আমাদের ওইটা ছিল। রাইট রাইট। এইসব গল্প আমরা পরে আসছি, যেহেতু আমরা এই অভিজ্ঞতার আলোর অনুষ্ঠানে সব শৈশব থেকে শুরু করি। যেহেতু আমরা বলছি যে 1969 সালে 16 বছর বয়সে আপনি প্রথম অল পাকিস্তান টিমে চান্স পেলেন, তার মানে আপনার জন্ম 1953 সালে, ঠিক তো? এক্স্যাক্টলি। এবং সেটা হলো ফরাসগঞ্জে। ফরাসগঞ্জ, শ্যামবাজার বলতো আর কি। শ্যামবাজারে। আপনার আব্বার নামটা একটু জানতে পারি? সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ, উনি পুলিশ সুপার ছিলেন। ওনার বদলি চাকরি ছিল, কিন্তু উনি কোনোদিনই তার ফ্যামিলিকে, আমাদেরকে ডিস্টার্ব করেননি। আপনারা ঢাকাতে লেখাপড়া, উনি, আমার 4টা ভাই কিন্তু আমরা সেন্ট স্কুল থেকে, এই স্যাক্রিফাইসটা উনি করেছিলেন। 4টা ভাই? 4 ভাই। বড় ভাই ছিলেন রবিউল হাসান, কোচি ডাকনাম। তারপরে রফুল হাসান, উনি তো ক্রিকেটার ছিলেন। উনি ক্রিকেটও খেলতেন, আর আপনাদের সম্প্রদায়ের লোক ছিলেন, অবজারভার স্পোর্টস এডিটর ছিলেন। ওই রফুল ভাই, ওই রফুল। এবং বিবিসির উনি লোকাল করেসপন্ডেন্টও ছিলেন, মুক্তিযুদ্ধ তো ছিলেনই, সেই রফুল। আর আপনার তারপরে আমি, তারপরে আমার ছোটটা, ও আবার ক্যাডেট কলেজে চলে গেল। আমার ছোটটা ক্যাডেট কলেজ থেকে পাস করে। আপনার একদম শৈশবে প্রথম স্কুল কোনটা? প্রথম স্কুল আমার সেন্ট গিজ হাই স্কুল। সেন্ট গ্রেগরি দিয়েই শুরু হলো? ওটা কি 1 ছিল তখন? ওটা 1 থেকে। তারপরে আপনি এই যে ক্রিকেটের দিকে আপনারা ঝুঁকে পড়লেন, এই সুযোগ সুবিধা ওই সময় সেন্ট গ্রেগরি স্কুলে ছিল? আপনাকে একটা কথা বলি, এবং দর্শকদের আমি বলি, যে সেন্ট গিজ স্কুল এমন একটা স্কুল ছিল, ওখানে তো পাদ্রীরা পড়াইতো। হ্যাঁ, আমেরিকান টিচাররা, দেশীয় টিচার ছিল তারা। একটা কথা আছে, দে মেক এ ম্যান আউট অফ এ বয়। একটা বাচ্চাকে, শিশুকে তারা ডেভেলপ করতো ওই স্কুলে, মানে আমরা এটা টের পেতাম যে অলরাউন্ডার হিসেবে তৈরি করে দিত। হ্যাঁ, শুধু পড়া না, খেলার যে কত রকম খেলা, এই আজকে বাস্কেটবল বাংলাদেশে, আজকে যে রাগবি হয় বাংলাদেশে, এই সবগুলি কিন্তু ওই স্কুল থেকে আসছে। পরবর্তীতে সেন্ট জোসেফ আসলো, নানিন্দাতে ছিল। আলটিমেটলি এখন তো সেন্ট জোসেফ তো মোহাম্মদপুরে, ওখানে চলে গেছে। তো ওই কারণে ওখানে অ্যাথলেটিক্স, ইনডোর গেমস, টেবিল টেনিস, সব খেলা আমাদের খেলতে হতো। লেখাপড়ায় ভালো, আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং খেলাধুলা। তো আমি তো একটা মা নামে একটা বই লিখেছি, আপনারা জানেন, যেখানে শহীদ আজাদের কথা আছে, যিনি সেন্ট গ্রেগরিতে পড়তেন। এই আজাদের শহীদ আজাদ, আপনাদের আজাদ ভাইয়ের বন্ধু ছিল কাজী কামাল, শহীদ রুমি। এরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে আগরতলা থেকে ট্রেনিং নিয়ে ঢাকায় এসে গেরিলা অপারেশন করছিল। তো আজাদের বাবার যেহেতু
বন্দুক ছিল, সে বন্দুক চালাতে পারতো, ওকে বলেছিল আমাদের সাথে চল। তো আজাদের বাসায় সব মুক্তিযোদ্ধারা আশ্রয় নিলেও আজাদ 2টা অপারেশনে অংশগ্রহণ করে বলে আমরা জানি। তো 1971 সালের 30শে আগস্টে অনেকগুলি মুক্তিযোদ্ধাদের বাড়িতে পাকিস্তানি সৈন্যরা হামলা চালালো। আজাদদের বাড়িতে গোলাগুলি হলো, তখন এই আপনার সেন্ট গ্রেগরি স্কুলের কাজী কামালও ওখানে ছিলেন। তো অনেক মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গেল, রুমিকে ধরে নিয়ে গেল, বদি ভাই ছিলেন, বদি ভাইকে ধরে নিয়ে গেল। জি। তারপর আজাদের মা আজাদের সঙ্গে দেখা করলেন, আজাদ বলল ভাত খাই না, ভাত আনো। ভাত নিয়ে গিয়ে আজাদের মা দেখলেন আজাদ নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা 1985 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, কোনোদিনও ভাত খাননি। এটা হচ্ছে আমার মা বইয়ের গল্প। তো সেইখানে কাজী কামালের কথা আসে। উনি কাজী কামাল তো ওখানে গোলাগুলি করে বের হয়ে যেতে পেরেছিলেন। কাজী কামাল আপনাদের সেন্ট গ্রেগরির এবং বাস্কেটবল খেলোয়াড়। শহীদ জুয়েল আজাদদের বাসা থেকে ধরা পড়ে। শহীদ জুয়েল কিন্তু সৈনিক স্কুলে পড়েনি, আপনাদের স্কুলে না। না, বাট শহীদ জুয়েল কিন্তু তাদের সঙ্গে চলাফেরা করতেন। ক্র্যাক প্ল্যাটুনে তারা সব এক হয়ে গেল। রাইট। আপনি বলছিলেন যে আপনি যখন ইস্ট পাকিস্তান টিমে চান্স পাচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে, তখন আপনার সঙ্গে আরেকজন মানে একই পদে একই জায়গায় একই পোস্টের জন্য লড়াই করছেন বা খেলছেন, তিনি হচ্ছেন জুয়েল। জুয়েল ছিলেন, যে আজাদের বাড়িতে ধরা পড়লো এবং ওই সময় তার হাতে আঙ্গুলে গুলি লেগেছিল। এই গুলিটা আমি 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 জানি না, আপনি তো নিশ্চয়ই জানেন, বাট আমরা তো তখন মোটামুটিভাবে নেমে গেছি জি। স্বাধীনতা যুদ্ধে। ওর গুলিটা লেগেছিল আপনার মাওতালের ওখানে, আপনার নারায়ণগঞ্জে মনে হয় একটা ওই সিদ্ধিরগঞ্জে পাওয়ার স্টেশন উড়িয়ে দিতে ওই গেছিল। সময় যায়, ওইখানে রাজাকাররা ওদের সামনে পড়ে যায়, ওই গোলাগুলিতে তখন গুলিটা লাগে, হাতে লাগে। যে ওই ব্যান্ডেজ নিয়েই ধরা পড়ে। জি, এটা খুবই মর্মস্পর্শী কথা। আপনার এবং বাসাটা ছিল তো জানেন, আপনার তো লেখাতেই আছে দিলু রোডে, কিন্তু দিল্লি রোডে ওরা আগে ফরেশগঞ্জে ছিল আপনাদের বাড়ির পাশে, সেখান থেকে চলে এলো। আচ্ছা, আপনার মনে আছে যে আজাদ ভাইকে আপনি দেখেছেন? একদম, আমাদের বড় ভাই, আমাদের বাসাইতে তো আড্ডা হইতো। রফুল আজাদ ক্লাসমেট তো ওরা, প্রায় আসতো। ওখানে আমার মা রান্না টান্না করতো, খাওয়া হতো। আবার আমার ভাইরা ওই আজাদ ভাইয়ের বাসায় যেত ফরেশগঞ্জে ওখানে। কাজী কামাল বীর বিক্রম, যিনি বাস্কেটবল খেলোয়াড় ছিলেন, অনেক লম্বা, হ্যাঁ, কিছুদিন আগেও তো বেঁচে ছিলেন, আসতেন আমার কাছে খুব। কাজী কামাল ভাই কি মারা গেছেন? মারা গেছেন। ইন্ডিয়ান লিডার ওরা, ওনাকে তো মেরে ফেলা, উনি 2বার ধরা পড়ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। আর একবার তো মেরাকেলেসে উনি বেঁচে গেলেন। উনি আবার আর্মি টিমের ছিলেন। এটা আবার 75-এ যে সিপাহি বিদ্রোহ হয়ে গেল না কিছু, ওই যে যখন নাকি বঙ্গবন্ধুকে মেরে ফেললো, তারপরে এসেছে তাকে, উনি পালায় গেলেন নদীর ওপারে। ওখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার পরে, এটা মজার ঘটনা, উনি যেহেতু বাস্কেটবল টিমের কোচ ছিলেন, তো তাকে যখন নিয়ে গেছে, তখন ওই ক্যাম্পে ওই আর্মি বাস্কেটবল টিমের যারা ট্রেনিং করতো কাজী ভাইয়ের আন্ডারে, একজন কাজী ভাইকে আইডেন্টিফাই করছে। আরে স্যার, আপনি এরকম, যেটা আমার কাজী ভাই আমাকে বলছে পরে যখন দেখা হয়েছে, যে স্যার এখানে, স্যার আর আমার তো তোমার ধরে নিয়েছি মিয়া, এখন কি? স্যার আপনি টেনশন নিয়ে না, আমরা আছি। এবং ওই লোকটি, ওই জওয়ানটাই কাজী ভাইকে বের করে দেয় ওখান থেকে। আপনার জুয়েলের স্মৃতি আছে মনে কিছু? অনেক স্মৃতি। জুয়েল ছিল এমন একজন ব্যক্তিত্ব, একেবারে বাঙালি চেতনা যদি কিছু বলি আমরা, মানে ও, মানে পাকিস্তানিদের নামই শুনতে পারতো না এখানে। আমার থেকে সিনিয়র ছিল খেলা। উনি নাকি খুব ভালো মারকুটে ব্যাটসম্যান ছিলেন। অনেক মারকুটে অ্যাটাকিং ব্যাটসম্যান ছিল ওই সময়। তো ওই জুয়েল তখন, একটু মজার কথা বলি, দেখেন ওই সময়কার খেলোয়াড়দের মানসিকতা কেমন ছিল, আর এখন আমরা উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, যে দ্য স্পিরিট অফ দ্য গেম, বা একটা টিমমেটের জন্য যে ভালোবাসা পাই। আমি ক্লাস 10-এ পড়ি, প্রথম প্লেনে উঠলাম, জীবনে প্লেনে উঠি নাই, করাচি যাচ্ছি, সেটাও আর এক কাহানি। আমার তো যাওয়ার কথা না, কিন্তু যাওয়ার কথা কীভাবে হইলো, বকুল ভাই তার এগেন্সে একটা ডিসিপ্লিন অ্যাকশন হইলো, আমরা 4 জন ওপেনার, এটা পরে জানলাম। রফুল তখন অবজারভারে রিপোর্টিং করতো, রাতে এসে আমারে বললো, তখন আমি ম্যাট্রিকের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, বললো আমার কংগ্রেচুলেট করলো আমার রুমে এসে, ইউ আর গোয়িং টু করাচি। আমরা আবার একটু ইংরেজি আমার আব্বা আমাদের বাধ্য করতেন কথা বলার জন্য। তাহলে হাউ উড ইট বি পসিবল, কেমনে আমি কেমনে যাবো? না, জুয়েল শেষ এগেনস্টে ডিসিপ্লিন অ্যাকশন হয়ে গেছে বকুল ভাই, তো তুমি অ্যাজ এ থার্ড ওপেনার, 4th ওপেনার, সো নাও ইউ আর গোয়িং। তারপরে দেখেন মজার ব্যাপার, পড়ালেখার তো বাবা কম্প্রোমাইজ করতেন না, আব্বা তখন ঢাকায়। তাই আমি বললাম যে এখন কী হবে? এখন আমি যে যাব, পরীক্ষা তো আরও 1.5 মাস পরে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা।
তো বলে ওটা আমরা এই করতেছি, তোমার তোমার ঘরে থাকো। তো এটা বলে তারা উপরে গেল। উপরে যেয়ে তখনকার দিনে আপনার মনে আছে ডুপ্লেক্স বাড়ি টাইপের ছিল, আমি ছিলাম ওই মাঝামাঝি বাসা, আমার রুমটা। তখন ওরা ফিরে আসছে, বললো যে আমাকে ডাকা হলো আব্বার রুমে, বলে তোমাকে, তুমি আসো। আমি তো বলছি যে এত বড় সুযোগ পাইছি, কিন্তু যাইতে পারবো কি পারবো না। আমার এখন না, আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। কারণ আমার বাবা ছিলেন একজন ক্রিকেট অন্তঃপ্রাণ লোক। রাতের বেলা যখন ঘুমায় আসি আমরা পাশের রুমে, এই দেখি কী আওয়াজ হচ্ছে, রেডিও খোলা। মারে জিজ্ঞেস করতাম, মা তোমার কি রেডিওটা খুলে ঘুমাও নেই, বন্ধ করে ঘুমাও নেই? মা বলছে, কেন বাবা? আমি বলে যে না 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 না, ওয়েস্ট ইন্ডিজে খেলা হইতেছে, পাকিস্তান টিম ওইখানে খেলতেছে, 12 ঘন্টার টাইম ডিফারেন্স। তোমার আব্বা রাতভর জেগে জেগে কমেডি শুনতো ওইটাকে। তো হি ওয়াজ লাইক দ্যাট। এবং উনি ঢাকায় খেলা হলে যতগুলো খেলা, তার বন্ধু বান্ধব নিয়ে, ঢাকার ফরজগঞ্জে ডক্টর সুফিয়ানি নামে একজন নাম করা ডাক্তার ছিল, ওনারা যেতেন খেলা। তখন গেলাম আব্বার সামনে, আমার আব্বা খালি উঠে এসে আমাকে জড়ায় ধরলো। আই স্টিল রিমেম্বার। আমি যেখানে মনে করছিলাম আমি হয়তো কি পড়াশোনায়, বললেন যে আই এম সো প্রাউড অফ ইউ আব্বু, তুমি। মানে আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না কিছুক্ষণ। তখন বললো যে, খালি জিজ্ঞেস করলো তোমার পড়াশোনার প্রিপারেশন কেমন? আমি বললাম না, ঠিক আছে, আমি রিভিশনে আছি। এবং আমাকে উনি ওই সময় যখন আমি যাব, তখন তো 10 আনা দিয়ে বাজার করতাম আমরা ফরাজগঞ্জ থেকে, 2 বেলা খেতাম 8 ভাই বোন। 10 আনা গরুর গোশের 3 টাকা দিত আম্মা। আপনার আরও 4টা বোন ছিল? হ্যাঁ, আরও বিয়ে হয়ে গেছিল তখন এক বোন। তখন আমার 300 রুপিস দিয়েছিলেন আব্বা। 300 রুপিস আমার করাচি হাতে, নিয়ে যাওয়ার জন্য। যে তুমি যাও বাবা, তুমি এটা তোমাকে দিলাম, তুমি ভালো খেলবে, তো যাই ইনশাল্লাহ। আর তুমি তোমার ব্যাট ট্যাট, তখন তো ব্যাট ভাড়া করে নিয়ে ব্যাট খেলতাম। এমনও গেছে আমার একদিন, আমার কোনো প্যান্ট ছিল না, একটা প্যান্ট, আমি পায়জামা পরেও প্র্যাকটিস করেছি। এই জিনিসটা আমাদেরও তো, আমরা একটু পরে, আপনার চেয়ে বেশ পরে, আমাদের ছোটোবেলায় আমারও একটা প্যান্ট ছিল, ওইটা ধুইতে দিলে তার লুঙ্গি পরা ছাড়া উপায় নেই। উপায় নেই। কিন্তু আপনার আব্বা কিন্তু এসপি, মানে তখনকার বিচারে, এখনকার বিচারেও, উনি তখন ডিএসপি থেকে এসপি হয়ে যাবেন, তাই না? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনারা কিন্তু আসলে সম্পন্ন পরিবার, কিন্তু ওই সময় সারা বাংলাদেশ, আমাদের দেশটা, পরিবেশটাই এমন ছিল যে কারো বাহুল্য ছিল না, ঠিক কি না? অ্যাবসলিউটলি, একদম। আচ্ছা, এখন আমরা প্রথম আপনি যে টেস্ট টিমে চান্স পাওয়ার খবরটা শেষ শুনলেন। করি, হ্যাঁ, জুয়েলটা শেষ আপনি করেন। জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ। যখন আমি টিমে চান্স পেলাম করাচিতে মাঠে, আমরা কলেজে সাদার হোটেলে থাকি, ওইখানে খাওয়া দাওয়া আমাদের 25 টাকা দেওয়া হয়েছে, এখনও মনে আছে। 10 টাকা রাতের খাবার, 10 টাকা দুপুরের খাবার, আর 5 টাকা নাস্তা ফাস্তা এগুলি। তো মাঠে খেলা থাকলে তো লাঞ্চ টাঞ্চ তো বসা করে বাঁচত। যখন ওখানে আমরা গেলাম, তখন লতিফ ভাই ছিলেন ক্যাপ্টেন। তখন ইস্ট পাকিস্তান টিমটা কিন্তু অনেক স্ট্রং টিম ছিল, অনেক স্ট্রং টিম। তখন ওখানে আনোয়ার হীরাবাই ছিলেন ওই টিমে উইকেট কিপার, শামীম ভাই তো ছিলেনই। তখন আমি দেখলাম যে আমি তো 12th ম্যান হবেই, সবচেয়ে বেবি অফ দ্য সাইড। আমি সবাইকে নেট বোলিং করলাম। দেখেন না, খেলার আগে প্লেয়াররা নেট করে তখন, এখন তো অনেক রকম ব্যবস্থা চলে আসছে। তো নেট বোলিং করলাম আমি, সব প্লেয়ার যারা ব্যাটিং, কারণ টস হবে একটু পরে, তো সবাই আমি বল করতেছি, ব্যাটিংয়ে তাদেরকে করাচ্ছি। টস হয়ে গেল আধা ঘন্টা আগে, টসে আমরা জিতলাম। লতিফ ভাই ক্যাপ্টেন ছিলেন, হি ডিসাইডেড দ্যাট আমরা ব্যাটিং করব। আমরা ফিরে আসলাম ড্রেসিং রুমে। তখন কিন্তু আগেকার দিনে, মানে এখনকার মতন আগে টিম অ্যানাউন্স করে দিত না। একটা নিয়ম ছিল যে টিমটার ড্রেসিং রুমে একটা কাগজে লেখা হইতো, লেখা হওয়ার পরে ওই সিলেকশনটা সেই পড়ে দিবে, ক্যাপ্টেন পড়তো না, যার কাছে দিত ধরেই নেওয়া হয়তো হি ইজ দ্য 12th ম্যান। তো আমি তো রেডি, কাগজটা আমার কাছেই আসবে। আপনি কি বুঝাইতে পারছি আপনাকে? উনি দেখলাম যে কাগজটা আমার কাছে আসলো না, কাগজটা জুয়েলের কাছে গেল। আমরা 3টে ওপেনার, জুয়েল ওপেনার, আমার সিনিয়র, আমি বেবি অফ দ্য সাইড, আমার কাছে আসেনি, জুয়েলের কাছে গেছে। তার মানে জুয়েল 12th ম্যান হলে বুঝেই গেল, কিন্তু আমাদের বুঝতে দেরি হলো না। জুয়েল পড়ে দিল নামগুলো, শামীম কবির, রকিবুল হাসান, সব পড়ার শেষ। দেখেন স্পিরিটটা কাকে বলে। জুয়েল ওইটা পড়ার শেষ করে আমাকে বলে, রকিবুল তুই ব্যাট নে, তুই তো নক করিস, তুই তো নক করাইছিস, ইউ হ্যাভ টু গো এন্ড ওপেন নাও, তোমার তো ব্যাটিং ওপেন করতে হবে, আর 25 মিনিট টাইম আছে, 20 মিনিট টাইম আছে, একটু নক করে না, আমি বল করতেছি।
আমি কিন্তু জুয়েলকে সরাই দিলাম, আমার জন্য জুয়েল টিমের বাইরে। আজকাল আমাদের দিনে দেখবো আমাকে মন খারাপ করে বসে থাকে, তারপরে এইটা উনি বল করলেন, আপনি প্র্যাকটিস আমাকে করলেন। নেট করাইলো কিছুক্ষণ, আমি ব্যাট করতে। এইটা হলো জুয়েলের, দিস ইজ জুয়েল। এরকম এরকম মন মানসিকতা আমাদের সবার ছিল, এইটাই। তারপরে আমার দুঃখ লাগে আমি ওই লাশটা পাই নাই। আমি মুস্তাকের লাশ পেয়েছিলাম, শহীদ মুস্তাক। তো এখানে আবার অনেকে একটা ভুল করে, এই তথ্যগুলো আমি আজকাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি স্ট্রেট একটা করতে চাই। মুস্তাক ওয়াজ নেভার এ ক্রিকেটার, মুস্তাক ওয়াজ অ্যান অর্গানাইজার। জি, উনি জি। 50 দশকে, আপনি বোধহয় জানেন আনিস ভাই, যে উনি 50 দশকে মুহাজির হিসাবে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। উনি উনি লেখাপড়া উর্দু ছিল না, স্পিকিং, হ্যাঁ। উর্দু পেহারি টাইপের উর্দু স্পিকিং, বাংলা বলতে পারতো সব। সেই মুস্তাক এই আদার বয়েজ ক্লাবটার ফাউন্ডার, জি। এবং সেটারও একটা কাহিনী আছে। মুস্তাকের ওয়াজ এ মেসুয়ার, মাসাজম্যান। পাকিস্তান টিম যখন যতবার খেলতে আসছে, মুস্তাক ওই তার একটা টিম তৈরি করছিল, মাসাজম্যানের টিম। সে তাদেরকে নিয়ে, তখন শাহবাগ হোটেলে টিম থাকতো, পরবর্তীতে পূর্বাণীতে ইন্টারকন্টিনেন্টাল তখন হইলো। মুস্তাক ওই টিমগুলিকে দিত প্লেয়াররা মাসাজ করার জন্য, বা খেলার সময় ড্রেসিং রুমে থাকতো। মুস্তাকের জন্য গিফট নিয়ে আসতো প্রত্যেকে, পায়জামা পাঞ্জাবি যাই। তো এই মুস্তাক তখন আজাদ বয়েজ ক্লাবের, এটা একটা বিশাল, দেখেন স্যাক্রিফাইস মানুষের কত হইতে পারে। মানে মানুষের যদি প্যাশন থাকে, তখন মাদানী সাহেব এলো ডিআইটি, আজকে যেটা রাজুক বলি আমি, ডিআইটির চেয়ারম্যান ছিলেন মাদানী সাহেব উনি। তো এই মাদানী সাহেব উনি তো সিএসপি ছিলেন ওই সময়। তো ওই সময় সে যা হয়তো এখনকার মতো তো যেরকম ক্রিকেট বোর্ডে মাসাজাররা আছে, বডি মাসাজ, এটা ফেটা কিছু ছিল না। তো উনি কাকে জিজ্ঞেস করেছিলেন যে দেখো আমার তো গায়েটায় ব্যথা হয়, অফিসে বসে কেউ আসে যেরকম কিছু আমাকে একটু গায়েটায় টিপতে পারবে। তারা খুঁজতে খুঁজতে এই মুস্তাককে পেল, যে মুস্তাক আছে, এই মুস্তাককে অ্যাপয়েন্ট করা হলো, তুমি ফাঁকে ফাঁকে যাবো ওনার বাসায়। মাদানী সাহেবের, মাদানী হ্যাঁ। সাহেব এই কথা। মুস্তাক ম্যানিপুলেটেড মাদানী সাহেব। তো বলে তুই কী করো, মুস্তাক কাহানি আবার বলছে আমাদের। বলে আমার একটা জিনিস আপনি দিবেন, আমার টাকা দরকার নেই, কিছু দরকার নেই, আমার একটা জায়গা দিবেন। কী করবি তুই জায়গা দিয়ে? তখন এলো ঢাকা প্ল্যান হচ্ছে, মাদানী সাহেব এলো যে কোথা থেকে রাস্তা যাবে। ওই সালিমাবাদ রেস্টুরেন্ট আপনি দেখবেন ওই ইসেতে, ওই রাস্তাটা, ওইখানে রেস্টুরেন্টটাকে, রাস্তাটা এইভাবে যাচ্ছিল, ওই রাস্তাটাকে ঘুরাই দিছিল হলো মুস্তাক, যাতে ওই সেলুন ওই রেস্টুরেন্টে বেসে যায়। এবং মুস্তাক ওর সাথে থেকে কোনো টাকাও নেয়নি, ওরে ধরছিল। সবাই জানতো যে মুস্তাক ইয়ের সাথে, চেয়ারম্যানের সাথে তো ভালো খাতির আছে। আর সে চাইছিল আমাকে একটা জায়গা দিবে, আমি একটা ক্রিকেট ক্লাব বানাবো, আজাদ স্পোর্টিং ক্লাব হলো। আজাদ বয়েজ ক্লাব হলো। আজাদ বয়েজ যেটা ক্লাব। ওই কামানটা ছিল গুলিস্তানের মোড়ে, হ্যাঁ। ওই কামানটা ঠিক উত্তর দিকে, ওইখানে ওই ক্লাবটা কোনায় ছিল, অনেক দিন ছিল, পরে শিফট হয়েছে। তো ওই মুস্তাক পরে ওই সালিমাবাদ যে রেস্টুরেন্টে ছিল, ওরা বলছে তুমি কী চাও? আমাকে আমার না, আমার ক্লাব বানাইতেছি। তখন ক্লাব হয়েছে, কোনো প্যাভিলিয়ন নাই। স্কুল বয়েজ, আদার বয়েজ ক্লাব ওয়াজ অলওয়েজ ফর্ম উইথ স্কুল টিম, স্কুল বয়েজ। তার মধ্যে সিনিয়র কয়েকজন ছিলেন, শামীম ভাই ছিলেন, আরশাদ ভাই একজন ছিলেন, উনি চাকরি করতেন নিলে ইসেতে, ওই আমেরিকান মেসির যে ইসেতে প্রেস ক্লাবের উল্টো দিকে ওদের একটা ছিল, ওই জায়গায় লাইব্রেরি না ওই কী টাইপের। তখন ওই মুস্তাক আদারওয়াইজ ক্লাবের এই ভিত্তিপত্র স্থাপন করলো, এবং আস্তে আস্তে সব তিনি স্কুলে- 1971 সালে 26শে মার্চ 25শে মার্চ রাতে শহীদ হন। আচ্ছা, এখন আমরা বলবো, আপনার কাছে জানতে চাচ্ছি ওইটা যে 1969 সালে মাত্র 16 বছর বয়সে যখন আপনি পাকিস্তানের টেস্ট ক্রিকেটে 12th ম্যান হন, কিন্তু ডাকতেও পেলেন, আপনি তো মেম্বার, দেখেন- তখন আপনার অনুভূতিটা কি হলো? দেখেন, আমি অনুভূতির আগে আমার কষ্টটা বলি। বলেন। আজকে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি কিসের জন্য? যেহেতু আমাদেরকে আমাদের বিমাতা সুলভ ব্যবহার করা হতো, আমাদের রাইটস দেওয়া হয়নি, না ইকোনমিক সেক্টরে, না খেলাধুলা, না চাকরি ক্ষেত্রে, কোনো জায়গায় না। তার একটা জ্বলন্ত সাফারার আমি। টিম যখন অ্যানাউন্স করলো ওখানে, পাকিস্তান টিম তখন নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে, করাচি টেস্ট নিউজিল্যান্ড জিতে গেছে, লাহোর টেস্টে পরে রাওয়ালপিন্ডিতে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, এই হবে। বাংলাদেশে ঢাকা থেকে আমাকে মেসেজ আসলো, রাইসভাই বললো, তখন কি ভাই? রাইসুদ্দিন ভাই রাইস ভাই। যিনি ছিলেন, যে তোর টিকিট কালেক্ট করে ফেলতেছি আমরা, ইউ হ্যাভ টু ফ্লাই টু পিন্ডি, ইউ আর প্লেয়িং ইন দ্য পিন্ডি ম্যাচ। এটা হলো সাইড ম্যাচ। আমি ঠিক আছে। আর তারপরে পাকিস্তান টিম অ্যানাউন্স করবে টিমটা,
ঢাকার টেস্ট ম্যাচ, লাহোরের সেকেন্ড টেস্ট হচ্ছে, আমি যখন ফ্লাই করতেছি আমাকে আবার ওই খুব মানে আমার একটা এক্সাইটমেন্ট, একটা আমি বাচ্চা ছেলে, ওরা আবার তো ম্যানিফেস্টোটা তো পাইলটের কাছে থাকে, ওই ক্যাপ্টেনের কাছে থাকে, ওরা দেখে কারা কারা আছে, ওখানে লেখা থাকে কী থাকে। আমাকে ঢাকায় নিল ককপিটে, 2.5 ঘন্টার ফ্লাইটে ঢাকায় নিয়ে, ওটা আমার লস হয়েছে, খাওয়া দাওয়া ভালো করতে পারিনি, খালি চা খাওয়া হয়েছে, চিনিও নেই চাতে। হ্যাঁ, বাট আমাকে বললো তুমি কমেডি শুনবা, তুমি, তখন লাহোর টেস্টটা হচ্ছে, ও কী করলো, টান দিল উপরে, রেডিও কমেডিটা শোনাচ্ছে আমাকে, শুনতে শুনতে যায় নামলাম লাহোরে, করাচিতে নামলাম, ওখান থেকে লাহোরে যাই। পিন্ডির ম্যাচের পরেই কারদার, আব্দুল হাফিজ কারদার, উনি ছিলেন তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং চিফ সিলেক্টরও ছিলেন ওই সময়টায়। টিম অ্যানাউন্স হয়ে গেল, পাকিস্তান লস্ট করাচি টেস্ট, লাহোর টেস্ট পাকিস্তান স্ট্রাগলিং, ওপেনার নাই, আমি কিন্তু ওপেনার, তো দে আর লুকিং ফর অ্যান ওপেনার, কাকে দিয়ে ওপেন করানো যায়। খেলা কিন্তু ঢাকায় টেস্ট ম্যাচ হবে, থার্ড টেস্ট ম্যাচ, কার সাথে, নিউজিল্যান্ডের সাথে। যে এই টেস্ট ম্যাচে গ্লেন টার্নার, নিউজিল্যান্ডের স্কুল মানে ইয়াংগেস্ট প্লেয়ার, 99 আগের দিন নট আউট, পরের দিন সেঞ্চুরি কমপ্লিট করলো, পরবর্তীতে কাউন্টি ক্রিকেটে 300 রান। খালেদ ইবাদুল্লাহ পাকিস্তানের ছিল, ইংল্যান্ডে সেটেল ছিল, কাউন্টি খেলতো, ও যখন 300 রান করে, তার তার পিপুল ছিল, তার স্টুডেন্ট ছিল এই আপনার, যার কথা বললাম নিউজিল্যান্ডের, তো উনি তার জন্য নিয়ে গেছিলেন মাঠে ড্রিঙ্কস, অ্যাজ এন অনার 300 রানস করে। যে কথা বলতেছিলাম, টিম অ্যানাউন্স হয়ে গেল, 12 জন অ্যানাউন্স করে দিল। আমি জানি ওপেনার আমি, আফতাব গুলকাসে আর আমি, আর কেউ নেই, তো আমার দুজন তো ওপেন করবই। আমার কংগ্রেচুলেটও করলো আফতাব, সবাই, যারা কি কংগ্রেচুলেশন, ইউ আর ডেফিনেটলি প্লেইং বিকজ ইউ ডোন্ট হ্যাভ অ্যান ওপেনার। আমরা পিন্ডি খেলার ওইটা ম্যাচ, ওটা রেজাল্ট হয় নাই, জাস্ট ম্যাচ। আমরা ওইখান থেকে পিন্ডি টু লাহোর, একই ফ্লাইটে লাহোর টু ঢাকা। দেখেন আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি যে আমি খেলাটা খেলবো, আমার স্বপ্ন, আমার এই সুযোগ, এই একটা সুযোগ আসছে। 11-র মধ্যে আমি 12 নম্বর পর্যন্ত আরেকজন কে আছে, সকালবেলা জাভেদ বার্কি এলো ক্যাপ্টেন ছিল, ব্যাস, জাভেদ বার্কি নাকি, না জাভেদ বার্কি না, যেই কে ছিল কারদার, তো চিফ সিলেক্টর। ওই ম্যাচে হঠাৎ করে ঢাকায় যখন আসলাম, টিম অ্যানাউন্স করলো, আমি তো নামটা শোনার জন্য অপেক্ষায় আছি, আমার নাম আর আসতেছে না, 12 নম্বরে আমাকে বসানো হলো। বিং দ্য সেকেন্ড ওপেনার, আই ওয়াজ টেকেন আউট, সামবডি এলস ডিড দ্য ওপেন। সেটা আমি সবসময় বলি যে পাকিস্তান টিমে কষ্ট লাগছিল ওই সময়। বাংলাদেশের এবং এটা একজন কেন খেলোয়াড়ও করেছিল ছিল জানেন? না, একজন খেলোয়াড় ছিলেন দ্বাদশ খেলোয়াড়, সেই পাকিস্তানকে এখন বাংলাদেশ সেদিনও টেস্ট ম্যাচে হারালো। এই জন্যই তো আমরা স্বাধীন হয়েছি। এই জন্যই স্বাধীন হয়েছে, সত্যি কথা। 1971 সালে কমনওয়েলথ টিমের সঙ্গে আপনি যখন পাকিস্তান টিমের হয়ে নামেন, ওটা ওরা ঢাকা স্টেডিয়ামে খেলা হচ্ছে, International 1 মার্চ 11 খেলা নামটা হবে, ছিল। আপনি তখন একটা জয় বাংলা ক্রিকেট ব্যাট নিয়ে নামলেন, তাই তো? ইয়েস, ওই সময়টা তো আপনি জানেন, হয়তো আপনি খুব ছোট ছিলেন, আমি আমি অনেক ছোট ছিলেন, এগুলো সব পড়ে শেখা। বা পড়ে শেখা, আমরাও তখন তো কেবল আমি, তো তখন নির্বাচন হয়ে গেছে, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আওয়ামী লীগ একচ্ছত্রভাবে জয় করে ফেলছে। তখন তো 1 ম্যান 1 ভোট ছিল, ওটুকু বুঝতাম তখন। তো এখন সরকারে তো যাবে আওয়ামী লীগ, ইয়া ভুট্টো টাল বাহানা করতেছিল। তখন আমাদের ছাত্ররা, তোফাইল ভাই মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ত নসিব করুক, রব ভাই, শাহজাহান সিরাজ, তারপরে রাজাক ভাই, এটাই তো সবাই ছাত্র নেতাগুলো ছিলেন। তখন তো তারাই পুরো আন্দোলনটাকে লিড দিতেছিলেন। তখন যারা নাকি আমাদের বাপ চাচারা আছেন এবং আমরাও দেখেছি, পুরা এই চেতনাটা, মুক্তিযুদ্ধ তখন টাল বাহানাটাকে অনেকে তারা বুঝতে পারছিল যে বাংলাদেশে আওয়ামী লীগকে বা বাঙালিদেরকে ক্ষমতায় যেতে না দেওয়ার একটা পায়তারা চলতেছে, এরকম একটা অনেক রকম তখন বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আমরা জানিও না কিছু না। কিন্তু আমরা তো তখন তো ওই সময়টা আন্দোলনও চলছে অনেক, প্রশাসন, এটা ফেটা। তখন 3 কোণায় স্টিকার বেরিয়েছিল, 3 কোণায় স্টিকার, এইগুলো আমরা লাগাতাম। তখন আমি কেবল ম্যাট্রিক পাস করলাম, তো ওইখানে নিয়ে আমরা ওই গাড়ির উইন্ডশিল্ডে লাগাই দিতাম। আচ্ছা, ওই স্টিকারটা আপনি ব্যাটে লাগালেন? হ্যাঁ, ওইটাই লাগালাম ব্যাটের মধ্যে। যখন নাকি দেখলাম যে এটা তো আমি ওই সাহসিকতার ওই পরিচয় দিয়েছি, আমি নিশ্চয়ই। ভাবি নাই যে আমার কী হতে পারে। এবং আমি তখন ওই ছোটো ছোটো প্রশাসন স্কুলে থেকেও যাইতাম, এবং ওই ভিতর ওই চেতনা আমার ভিতরে কাজ করতো। আর আমি তো
আমি ওই সাফারার, আমার তো তার আগেই খেলার কথা, কিন্তু ওই যেটা আমি বললাম যে আমাকে আদার্স ব্যক্তি বানাই দিছে, এটা তো তার পরের ঘটনা, 71-এর ঘটনা। জি। হ্যাঁ, 26শে ফেব্রুয়ারি খেলাটা শুরু হয়েছিল, এই খেলাটা ঢাকার স্টেডিয়ামে। 26শে ফেব্রুয়ারি খেলাটা শুরু হলো। তার আগের দিন আপনি নেমেছিলেন এবং 1 রান করেছেন না 0 রান করেছেন? 1 রান। 1 রান। তখন খেলার দিকে তো আমার মন নাই, রাইট। তখন যেটা হয়েছে, না, আউট ইজ অ্যান আউট, ইট ওয়াজ এ গুড বল, বাট ইট টাচ মাই ব্যাট। বাট এখন এটা বললে কেউ বলবে যে কী বলতেছো, বাট আলটিমেটলি আমাকে LBW হয়ে ফিরে আসতে হবে। আগের দিন কিন্তু আমাদের কিট ব্যাগ দেওয়া হয়, সবাইকে ব্যাট ট্যাট দিয়ে দেওয়া হয়। আমি দেখি কি, তখন আমার কিরে, আমার কিট ব্যাগের মধ্যে আমার ব্যাটটা তো গ্রেনিকালস না, সবার গ্রেনিকালস ব্যাট, আর গ্রেনিকালস ব্যাটের স্টিকারটা হলো সোড, একটা লাল সোড, এটা হলো ওদের স্টিকার, এখানে আছেই না যাই না আমার ঘরে ঘুরতে। তখন আমি ধরলাম এই একটা সুযোগ, তখন আমার মাথায় আসলো ওই অলিম্পিক যেটা হয়েছিল, যে ব্ল্যাক পাওয়ার, হাতে কালো নিয়ে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট আমি একটা কিছু এটা করতে হবে আমার, এই আমার মাথায় ঢুকলো। আমি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যিনি তখন আওয়ামী লীগের ছিল, ছাত্রনেতা ছিল, আমরা আবার ক্লাসমেট ছিলাম সেন্ট্রাল স্কুল, ওরে বললাম যে স্টিকার আন, আমি পূর্বায়ন হোটেলে থাকি, 700 কত নম্বর আমার রুম, তখন তো আমার রুমে সবাই আসতেছে, আসছে, তখন শেখ কামালও আসছিল, তো তো বেঁচে আছে, উইশ করতে, এটা করতে, তখন আমি বললাম একটা স্টিকার চাই। আমি বলি নাই কাউরে কী করবো। ব্যাট আমাকে যেটা দেওয়া হয়েছিল ওটা গ্রেনিকাল ছিল না, ওটা ছিল গানান মুর। গানান মুরের ব্যাটের স্টিকারটা হলো হরাইজন্টাল, নট লাইক দি ভার্টিক্যাল না। তো আমি ওই জায়গায় আমি ওই স্টিকারটা আপনারা এখনও কোথাও পাবেন, বা যারা আমাদের মুরব্বীরা, ওটা 3 কোণাটার মধ্যে বেস কালার ছিল সবুজ, লাল সূর্যের উপরে লাল একটা ম্যাপের উপরে হলুদ সূর্য, আর জয় বাংলা লেখা ওখানে নিচে সাদা রিভার্সে, আমার মনে হয় লালের মধ্যে বাংলাদেশের মানচিত্রটা ছিল। মানচিত্রটা ছিল। তো আর ওইখানে রিভার্সে সবুজের উপরে জয় বাংলা লাগে। আমি ওই স্কুটার আয় না, তখন আমি বললাম এটা আমি লাগাবো, আমি একটা ধামাকা তৈরি করবো এখানে, আর মাথার মধ্যে ওগুলি খেলতেছে, ওই অলিম্পিকের ওইটা ওইটা, যেটা তো বিশাল এত বড় যে ইম্প্যাক্ট ফেলে দেবে, এবং আমাকে যে এত বড় মূল্য দিতে হবে। আমি বেঁচে আসি আজকে আপনাদের দোয়ায় বা আমাদের মুরব্বীদের দোয়ায়। আমাকে দেখা মতো গুলি করার মতন ওয়ারেন্ট ছিল। কবে? 25শে মার্চের পরে। এটাও আমি জানছি কার থেকে, আমি জেনেছি টারজান ইউনুস নামে পাকিস্তান টিমে একটা ফুটবলার ছিল, ও আর্মিতে ছিল, ও ক্যাপ্টেন ইউনুস, আর্মির ক্যাপ্টেন ছিল, ও তার ব্যাটালিয়ন নিয়ে মুভ করতেছে। দীপু ভাই নামে একজন ফুটবলার ছিলেন আমাদের, মারা গেছেন আল্লাহ, শান্তিনগরে থাকতেন, তারা ফুটবল খেলত। আর ওই সময়টাই কিন্তু আমাদের ফুটবল খেলা যখন মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ারি এরা খেলতেছে, পাকিস্তান টিমের মাকরানি প্লেয়াররা এসে খেলতো, আমরা সবাই খেলা দেখতে যেতাম। ঢাকা স্টেডিয়ামটাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল সিজন ওয়াইজ। তখন আমরা খেলা দেখতে যেতাম ক্রিকেটাররা বসে বসে, আবার আমাদের ক্রিকেট খেলা হচ্ছে হয়তো ফুটবলাররা আসতো। তো ক্যাপ্টেন ইউনুস আমাকে চিনতো, ওর সাথে কথা হইতো, ধবধব, ওকে টারজান কেন বলা হয়তো, একদম টকটকের রং ছিল গায়ে, বালুচি ছিল, ই ওয়াজ এ পাঠান। ও কী করছে, যেহেতু চিনতো, ওর কাছে ইনফরমেশন ছিল, বললাম তো আল্লাহ ওকে ফেরেস্তা করে পাঠাই দিয়েছিল। ও দীপুর ফোন নাম্বার, যখন ল্যান্ড ফোন সব, অল ল্যান্ড ফোন, মোবাইল নেই। দীপুকে বলছো, উর্দুতে বলছিল রাকিবকে বলো ও ঢাকা ছোড় দে, ওকে বলে দাও ও ঢাকার থেকে যেন পালায় যায়, যদি ঢাকায় থাকে যেমনি পারো ওকে মেরে ফেলবে, আমি মারবো না, আমার ব্যাটালিয়ান মারবে না। ও ব্যাটালিয়ান তখন ঢাকায় আসছে, ট্রান্সফার হয়েছে। তখন আমাকে দেখেন, যদি আল্লাহ বাঁচায়, আমি তখন কারফিউটা উইথড্র করলো 25 তারিখে রাতে ক্র্যাকডাউন, 26-27 তারিখে কারফিউ, কয়েক ঘন্টার জন্য উইথড্র করলো। বাই দ্যাট টাইম আমার বাসায় খবর আসতো পুরন ঢাকায়, আমি আমার মা বাবা মারা গেছেন, আমি কান্না করি নাই, কিন্তু আমি মুশতাক মারা যাওয়ার পরে আমি ওই কান্না রাখতে পারি নাই। হি ওয়াজ মাই গডফাদার ক্রিকেটের, মানে এরকমভাবে সে আমাদেরকে হাতে তৈরি করেছে। যে কোথায় মারা গেছে, ওই ক্র্যাকডাউনের সময় যে মুশতাক, আজাদ বয়েজ ক্লাবটা কামানের উল্টো দিকে, ওখান থেকে ও তো একা থাকতো, ও হেঁটে হেঁটে ডিডিএসে, ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে, ওখানেও আরেকজন কেয়ারটেকার ছিল, ওরা দুজনে থাকতো। শুনলাম যে ওইখানেই তাকে গুলি করে মেরে ফেলাচ্ছে, এই খবরটা আসলো। তখন আমি ওর লাশটা দেখলাম, এইভাবে পড়েছিল, দুদিন হয়ে গেছে, রক্ত কালো হয়ে গেছে, এখানে বুলেট ওকে স্টাফিং করছে ব্যানার দিয়ে কিনা, আমি তো আর আমার মধ্যে নাই। ওটা দেখে আমি ওখান থেকে বেরোয় আসাদ পার্ক, যেটা আমরা বলি, ওইখান থেকে আমি হাঁটতে আসতেছি,
যখন আমি আস্তে আস্তে কামান পর্যন্ত আসলাম, ওখান থেকে উল্টো দিক দিয়ে পার হয়ে, এবং আমি তো পুরন ঢাকায় থাকি, বাসে উঠে আসছি, গুলিস্তানে নামছি, ওখান থেকে হাটটাতে এখানে আসছি। তো দেওয়ালের মধ্যে আমি কালো কালো দাগ দেখতেছি। কিসের দাগ বুঝতে পারতেছি না। কিউরিয়াসিটি হলো যে এটা কিসের দাগ, এই হাইটের দাগ। তখন তখন চুনকামের উপরে ওই কালো কালো দাগ। আর নিশ্চয়ই আপনি বিশ্বাস করবে না, আজকাল আমার অনেক বিয়ে বাড়িতে আমরা বিয়ে খেতে গেলে কাচ্চি বিরিয়ানি দেয়, কিন্তু অনেক মোরগ পোলাও দেয়, অনেক অনেক মোরগ পোলাও ডিশ অফার করে। ঠিক মোরগ পোলাও যখন দেয়, ওই ডিশের মধ্যে থেকে মোরগের পা বের হয়ে থাকে, কারো মোরগের মাথাটা বের হয়ে থাকে। আই হ্যাভ সিন দ্যাট সিনারিও। প্রত্যেকটা মানুষের হাত বেরিয়ে আছে, কারো পা বেরিয়ে আছে, কারণ মাটি চাপা দিয়েছে, লাইন দিয়ে কবর। এদেরকে মারছে বাঙালিদের ওই 25-এ রাতের ক্র্যাকডাউন করে। ওটা দেখার পরে তো আমি আমার মধ্যে নাই। তখনও তো আমি মানে আই নট ইউজ টু দিস সর্ট অফ থিং। ওই সময় আমি হাঁটতে হাঁটতে যখন গুলিস্তানের কাছে আসছি, একজন আমার চিল্লায় চিল্লায় বলতেছে, এই রকিবুল, এই রকিবুল। আমি কে ডাকে আমারে? এই দীপু, আমার দীপু ভাই। দীপু বলে, তুমি এখানে কী করতেছো? তুমি এক্ষুনি বাসায় যাও, বাসায় যাওয়ার ঢাকা ছাড়ো। আমি কি বাসায় যাব, ঢাকা ছাড়ো? কী হয়েছে, কেন? আর আমি তারে বলতেছি যে দীপু ভাই, ইয়ে নাই, মুস্তাক নাই, দাফনের ব্যবস্থা করেন। আর আমার প্ল্যান ছিল ওখান থেকে আমি আজকে, যেটা আর কি হসপিটাল আমাদের যে শাহবাগে, ওইটার সামনে পুবালি ব্যাংক, ওই পুবালি ব্যাংকের মাহবুব ভাই আদার বয়স ক্লাবের সেক্রেটারি ছিলেন, উনি ম্যানেজার। ওনাকে খবরটা দিয়ে যাব, আমাকে আর যেতে দেয় নেই দিবু ভাই। উনি বললো, তুমি এক্ষুনি চলে যাবো বাসায়, আর ইউ উইল লিভ ঢাকা, তুমি ঢাকায় থাকবে না। আমি কি, আপনি এটা করতে শুনলে কি শুনলেন? কেন এটা আমাকে মারবে কেন? তুমি কী করছো জানো না? 26 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারি, ওইটা নোট করেছি আর্মি ইন্টেলিজেন্স, তোমার বিরুদ্ধে শুটেড সাইড। এটা আমি আমি বললাম, আপনি জানলেন কোত্থেকে দিবু ভাই? এই মানে আমি জিজ্ঞেস করতেছি, আবার শঙ্কায় বুঝলেন কি সত্য না মিথ্যা, কি মানে আমি অন্যরকম। বললো টার্জান ইউনুস আসে, আর ইউনুসকে আমি চিনি। ও আমারে বলছে যে রকিবুল্লে খবর দাও। এই আমি মনে করলাম যে বাসায় যেহেতু মারে খবর দিলাম এই অবস্থা। আমার মা বললো, আমি আজকেই চলে যাবো, আমার ছেলে মারা যাবে। আমি আব্বা বলে, তাহলে আমরা একটু রেডি হয়েছে তাড়াতাড়ি। একদিন পরে আমরা নদী পার হইলাম। যেদিন পার হলাম ওই দিন আপনার ওইখানে গোলাগুলি বোম করতেছে ওখানে নদীর ওপারে আর্মি। এইভাবে তো দেশের বাড়ি চলে গেলাম। তখন তো আমার কাজিন ছিলেন ক্যাপ্টেন নুরুদ্দাহার, উনি, ওনার আন্ডারে আমাদের আমবাগানের ট্রেনিং প্রোগ্রাম চলতেছিল। ওইখান থেকে তো মুক্তিযুদ্ধে ঢুকে গেলাম আস্তে আস্তে। তারপরে তো আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো স্বাধীন বাংলা ফুটবল দল, তখন অলরেডি ফর্ম খেলে বেড়াচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। তখন আমার কাছে নোট আসলো, শেখ শহীদুল ইসলাম বললো, উনি আমার গ্রামে ছিলেন, আমি ওখানে। তো উনি বলে যে আমি চলে যাচ্ছি, যে নোটটা তুই আমার পাবি, কারণ আমার কাছে মেসেজ আসছে রকিবুলকে পাঠাও, স্বাধীন বাংলা ক্রিকেট দল ফর্ম করতে হবে। কারণ কারণ যুদ্ধ কতদিন ধরবে আমরা কেউ জানি না, নোবডি নোজ, কত বছর কী বছর। বাট আমাদের ফুটবল টিম যেরকম একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে, চেতনা তৈরি করেছে অল ওভারই, ফান্ড রেজ করেছে, আমাদের স্বাধীন বাংলা ক্রিকেট দল, ওর নেতৃত্বে আমরা এটা করবো। আমি চলে গেলাম, শহীদ ভাই চলে গেল, আমি ওখানেই আছি। আমরা তখন ওই মুক্তিযুদ্ধে আমাদের কোনো ইনস্ট্রাকশনটা ছিল, যেহেতু আমরা ছিলাম ওই মুজিব বাহিনীর পরে নাম হয়ে গেছিলো ওইটা, যে তোমার কনফ্রন্টেশনে যাবা না। ভাটিয়াপাড়ার নাম শুনছেন বোধহয় আপনারা, যেখানে নাকি 19 তারিখে 16 তারিখেও সারেন্ডার করেনি। ওটা আমার বাসার থেকে 5 কিলোমিটার দূরে ছিল। যে তোমরা ডোন্ট গো ইন দ্য ফ্রন্ট, তোমাদের কাজ হলো চেতনা তৈরি করবা, মানুষদেরকে উদ্বুদ্ধ রাখবা, যেন কেউ না হতাশ না হয়, এই যুদ্ধ হবে, এই আমরা স্বাধীন হব, তোমরা এই কাজগুলি তোমরা করবা। এই টিমগুলো করেছে। পরে কি স্বাধীন বাংলা ক্রিকেট টিম হয়েছিল? হয়েছিল, কিন্তু আমাদের আর খেলা লাগেনি। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমি ওই ফুটবল টিমের সঙ্গেই থাকলাম। ওইখানে আমরা রেডিলি 5-6 জন প্লেয়ার পেয়ে গেলাম। সালাউদ্দিন ফুটবলার, ও ক্রিকেটার ছিল। মোবাশ্বের মারা গেছে বেচারা, ভালো, ও ক্রিকেটার ছিল। মোহামেডানের ওপেনিং ব্যাটসম্যান ছিল। জাস্টিস বিএসসি দিকের ছেলে, ও ছিল। আমাদের তো প্রত্যেকেই খেলবো, আমার খেলা হারবো জিতবো বড় কথা না। আর আমি তখন পাকিস্তান টিমের থেকে গেছি, ওইখান থেকে এই প্লেয়ারগুলি জোগাড় করলাম আস্তে আস্তে। কিছু প্লেয়ার শর্টেজ ছিল যে এক্সেপ্টার নিব। তখন আমরা এই থিয়েটার রোডে, তখন কামাল ওইখানে, কামালকেও বলা হলো যে কামাল তুমি কি খেলো, কালে আমার খবর দিস, আমি চলে আসবো, কখন কী খেলা হবে। আরও বললো যে আমাদের গাইড আছে, লিস্ট কর, পাঠা, আমরা গাইডের মাধ্যমে পাঠাবো, কারে কারে আনতে হবে, আস্তে আস্তে ওরা নিয়ে আসবে। এরপরে তো 16 ডিসেম্বর চলে আসলো। ওই ডিসেম্বরে আর ওইখানে আমি যে কয় মাস ছিলাম, 4 মাস, ওইখানেও একটা বহুত একটা কষ্টের দিন গেছে আমার।
ভিতরে আমাদের মধ্যে ওই জিদটা কাজ করেছে। কিন্তু একটা দিন আমি কষ্ট পেয়েছি আমার জীবনে। আমরা যতগুলি ঈদ পালন করেছিলাম, আমার বাপ সবসময় ঈদের সময় আসতেন, ভাইরা, এবং প্রথম কোলাগুলিটা করতাম বাবার সঙ্গে, আব্বাই কোলাগুলিটা করতেন। এই দিন যখন ঈদে পড়লাম, তার কিছুদিন আগে ঈদ গেছে ধর্মতলা, আমরা থাকতাম এল মল্লিক বিল্ডিংয়ের পাশে আমাদের ফুটবল টিম ক্যাম্প, ওইখানে আমি থাকতাম। ওখানে ওইখানে ওই রাস্তার উপরে সমস্ত ওই ওরা গান ফুটাইতো ওখানে। তো আমার মনে পড়ে এখনও যে ওই সময় আমি কাঁদছিলাম, কারণ আমি কোলাকুলি করার কোনো লোক পাই নাই যে ওখানে কেউ ছিল না। আর আমি জানিও না যে আমার আব্বা আমার ভাই ব্রাদার বেঁচে আছে কিনা, কোথায় আছে, কেমন আছে? কোথায় আছে, কেমন আছে। তারপরে তো 16 ডিসেম্বর, মানে এটা তো ঘটে তারপরে গেল। দেশ স্বাধীন হওয়ার পরে কবে এলেন বিজয়ের এলাম পরে? আমি বিজয়ের পরে আমি ওখান থেকে যশোর দিয়ে আমরা আর দেরি করতো, তখন তো আর দেরি করবো না, চলে এসছেন। পরের দিনই ওখান থেকে চলে তারপরে খুলনা হয়ে বাংলাদেশে চলে আসলাম। আপনি কি এরপরে এসে পড়াশোনা করলেন? আবার পড়াশোনা তখন কোথা থেকে পড়াশোনা শেষ করলেন? আমার তো আমি ঢাকা কলেজ থেকে শেষ করলাম 71-এ। তো তখন আমি ইন্টারমিডিয়েট পাস করে গেছি এখানে ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজ থেকে পাস করে তখন ইউনিভার্সিটি ভর্তি হবো, অ্যাপ্লিকেশন দিলাম ওখানে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। এই পলিটিক্যাল সায়েন্সে আশরাফ সৈয়দ আশরাফুল হক ও ছিল পড়ে, ওর জন্য এবং পলিটিক্যাল সায়েন্স পড়তো। এত ভালো রেজাল্ট করার পরেও আমি পড়বো ইকোনমিক্স, ওটা রিচ সাবজেক্ট। ওকে না, আমাদের ক্রিকেট টিম অনেক ভালো, তুমি জানো না। আমার খুব পটকাইছে ওরকম, ছেলে মেয়েরা সব খেলা দেখতে আসে, বুঝো না ক্রিকেটের একটা ফ্লেভার আছে অন্যরকম এখানে। এই করে করে না টিম স্ট্রং করা, হি ওয়াজ ক্যাপ্টেন ডিপার্টমেন্টে। তো আলটিমেটলি পলিটিক্যাল সায়েন্সই পড়াশোনা করলেন। আর বলছিলেন যে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে 2 বছরের মতন ক্রিকেট বন্ধ ছিল। ইয়েস। তারপরে আবার ক্লাব ক্রিকেট শুরু হলে আপনি কোন ক্লাবে গেলেন? আমি আজাদ বয়েজ ক্লাবে রয়ে গেলাম। তারপরে আর ওই সময় কি তারপরে খেলা হতো, ক্লাব খেলা? ক্লাব ক্রিকেট তখন আবার শুরু হইলো, তখন আজাদ বয়েজ ক্লাব আবার সংগঠিত হইলো। মুস্তাক তো নাই, কিন্তু তখন আলমগীর ফারুক চৌধুরী, উনি সিএসপি অফিসার, উনি কিন্তু আজাদ বয়েজ ক্লাবের প্লেয়ারও ছিলেন। ওনারা শামীম ভাই তো তখন তারা তো অনেক পয়সাওয়ালা সব দিক, এরাই ক্রিকেট। আজাদ বয়েজ ক্লাব ওয়াজ এ স্টুডেন্টস ক্লাব সত্যিকার অর্থে। মানে এখানে বড় বড় ওরকম কেউ আসে, আর তখন তো পয়সার কোনো ঝঞ্ঝানি ছিল না, লাভ অফ দ্য গেম, সবাই খেলতো। তখন যখন আমরা আসলাম, ক্রিকেট দেশ স্বাধীন হলো, ফিরে আসলাম, ক্রিকেট খেলবো। তারপরে কি এমসিসি আসতো, ওই সময় জাতীয় টিমে আপনি খেলেছিলেন? হ্যাঁ, আমি প্রথম ক্যাপ্টেন ছিলাম। সেটা কত যে সালে? ম্যাচটা, সেটা 1976 সালে 31 ডিসেম্বর। আচ্ছা, 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি। জানুয়ারি ও 1 জানুয়ারি আমার জন্মদিন। 78। হ্যাঁ। তো এর আগেরটুকু আপনি শোনেন, বলেন। কত রকমের দেশ স্বাধীন হওয়ার আগে, কত রকম স্বাধীন হওয়ার পরে, যখন আগে আমার স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা ওরকমভাবে টেস্ট প্লেইং কান্ট্রি হব, কী হব, খেলা হয় না, খেলা হয় না। বঙ্গবন্ধু তখন ছিলেন শেখ মুজিবুর রহমান, উনি আসলেন, ওনার কাছে তো একটা বিশাল সমস্যা, আমরা বুঝতেছি, ছাত্ররা তো বুঝতাম, কিন্তু খেলা কেন নাই? খেলাটা তো হোক। যেই ছেলেটা মাত্র 9 মাস বা 1 বছরও হয় নাই, ব্যাটে জয় বাংলা লেগে এত বড় একটা আন্দোলন করলো, সেই ছেলেটা রকিবুল হাসান ক্রিকেট খেলতে পারবে না। তখন একটা ধোঁয়া তোলা হয়েছিল, কারা করছিল জানি না আমরা, যে ক্রিকেটটা একটা ব্যয়বহুল খেলা, ও বড় লোকদের খেলা, এটা একটা সমাজতান্ত্রিক দেশে প্রচলিত ছিল। ছিল না? হ্যাঁ, এটা পুঁজিবাদী খেলা। প্রতিবাদী খেলা, বড় পুঁজিবাদী খেলা, বড় লোকদের খেলা, ব্যয়বহুল খেলা। হ্যাঁ। এই খেলাটা আমাদের যায় না, আমাদের সমাজতান্ত্রিক বিষয়ে কাঠামোর মধ্যে গেলে যায় না। তখন খেলার সঙ্গে তখন এটা লাগা যায়। আর ক্রিকেট তখন আমরা খেলবো, এই আন্দোলনের নাম আমরা কোথা থেকে, আজকে জাতীয় ক্রীড়া পরিষদ যেটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ছিল ওখান থেকে। তখন তো আর ব্যানার ছিল না এরকম ডিজিটাল, লাল শালু কাপড়ের মধ্যে লেগে টেকে নিয়ে আমরা রওনা দিলাম। তখন কাকতালীয় বা শেখ কামাল তো ক্রিকেট খেলতো, ও চলে আসছে। আমরা কার কাছে যাবো? বঙ্গবন্ধুর কাছে। আমরা প্রতিবাদ নিয়ে যাচ্ছি প্রেস ক্লাবে, আমাদের অত যাওয়া লাগে নেই। তার আগে দেখলাম থেমে গেলাম, প্রশাসন থামাইলো। আমি প্রশাসনকে তানভীর মাজার তান্না, ও কিন্তু গ্রেগরিয়ান, সেন স্কুলে পড়তো, পরে চাইনিজ স্কুলে গেছিলো। সব আমাদের থামায় আসা, বুঝলাম যে সিভিল ড্রেসে কেউ হয়তো ইনফরমেশন নিয়ে আসছে, তা ইন্টেলিজেন্সের কেউ। তো বললো যে কামাল আসলো, বলে আবার গালি দিয়ে বলছে যে কোন ছালার বাট, মানে ওই ভাষায় আর কি, ঠিক করছে খেলা হবে না, খেলা হবে এবং এই ক্রিকেট খাবে, তোকে আন্দোলন করা লাগবে না, যাও রেডি কর। একদিন পরেই উনি, তখন ছিলেন শিক্ষামন্ত্রী, ছিলেন আমাদের ইউসুফ সাহেব। হ্যাঁ, ইউসুফ সাহেব নাকি? ইউসুফ সাহেব। ইউসুফ সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন, তাকে করা হলো, প্রেসিডেন্ট করা হলো, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তৈরি করা হলো, এবং পল্টু ভাই হলেন জেনারেল সেক্রেটারি।
দামাল দামাল ডাক্তার দামাল হলেন একজন ভাইস প্রেসিডেন্ট, বাহাউদ্দিন ভাই উনি হলেন একটা ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি হলেন মরুম রইস ভাই, তারপরে রেজা ভাই জয়েন্ট সেক্রেটারি। এই আবার ক্রিকেট শুরু হলো 1.5 বছর পরে, 1.5 বছরের মতন এরকম এই ক্রিকেটের যাত্রা। এই যাত্রার টানতে লিগ হইলো, জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা হইলো। বাই দ্যাট টাইম আশরাফুল তখন ইংল্যান্ডে, সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফুল উপর, ও ওইখান থেকে তখন ফুল ইংল্যান্ড টিম আবার ইন্ডিয়াতে আসছিল ট্যুরে। ইন্ডিয়ান ট্যুরে রবিন মার্ডার, আপনি নিশ্চয়ই জানবেন, তার নাম শুনছে, একটা সাংবাদিক, নাম করা ছিল, ও লন্ডন টাইমে কোনটাতে ছিল, হি ওয়াজ প্রমোটিং দ্য কজ অফ বাংলাদেশ। ও জানে যে বাংলাদেশে স্কুল ক্রিকেট হয়, বাংলাদেশে ক্রিকেটের আছে অনেক, কাজে ওকে এখানে এদেরকে তখন অ্যাপ্লাই করে রাখা হয়েছিল আইসিসির কাছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, এখন নাই কাউন্সিল, যে আমাদের মেম্বারশিপ দাও, এই মেম্বারশিপের মিটিং হবে। সেই মিটিং আমরা কেমন খেলি, কী খেলি, এইগুলি জানার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স ওরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠালো। কারা তারা? এমসিসি, স্ট্রং একটা এমসিসি টিম পাঠালো যে তোমরা ওখানে একটা সিরিজ খেলে আসো। এই সিরিজ খেলতে আসলো। প্রথম ম্যাচ রাজশাহী 76-এ। তখন আমি 76 থেকে 77-এ আসছি, আমি তখন বিশ্ব একাদশ খেলে ব্যাক করলাম। আচ্ছা, আমি আবার ব্যাক করলাম তখন বিশ্ব একাদশ খেলতে গেছেন এর মধ্যে? তখন এর মধ্যে চলে গেছিলাম। তখন ওই রাজশাহীতে প্রথম ম্যাচ হবে, নর্থ জোন, ওখানে খেলা হবে। রাজশাহী স্টেডিয়াম মানে একদম পুরা প্যাকড, লোকে লোকানো। রাজশাহী তখন রাজশাহী ইউনিভার্সিটি, ছেলে মেয়ে, ওরা তো খেলা কিসের, পড়াশোনা কিসের, প্রথম খেলতে যাচ্ছে বাংলা। অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ। ম্যাচটা দুদিনে ছিল, খেলা ড্র হলো, এই যাত্রা শুরু হলো আমাদের। তারপরে মিটিং আসলো, ওই আইসিসির মিটিং, ওই মিটিংয়ে রবিন বার্লার আবার চলে আসছিলো ওখান থেকে, ইন্ডিয়া থেকে এসে সেগুলি দেখলো, দেখে ওর রিপোর্টটা ছাপলো ওর ওখানে, এবং ওরাও যে রিপোর্ট দিল, খুব ভালো রিপোর্ট দিল। এবং আমাদের যেহেতু এই ওই পাবলিক জনশ্রুতিটা দেখলো, ওইটা দেখে বললো যে না, ক্রিকেটের মার্কেট এখানে আসে তাহলে। এবং ওই সময় আমাদের মেম্বারশিপটা দিয়ে দিল এসএল মেম্বার। তারপরে তো আমরা আরও ম্যাচ খেললাম। ঢাকায় 3 দিনের ম্যাচ হলো, ইউসুফ বাবু চমৎকার খেললো, 3 দিনের ম্যাচ ড্র হইলো, আমি খেললাম। এবং একটা মজার ঘটনাও আছে আমার স্ত্রীর সঙ্গে। আমার স্ত্রী কিন্তু, আমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টাল কাপড়। বিয়ে হলো কত সালে? এটা আপনি জিজ্ঞাসা করবেন, আমার গিন্নি আসেনি কি আশেপাশে নাই, ও লজ্জা পায় মাঝে মাঝে, কারণ বিয়ে করে ফেলছি আমার ছাত্র অবস্থায়। হ্যাঁ, অসুবিধা কি? হ্যাঁ, ওখানে তখন আমরা ক্লাসমেটস, এখানে সামওয়াদার রাদার, ওখানে আমরা 73 সালে বিয়ে করলেন নাকি? 73-তে 73, হ্যাঁ, 20 বছর বয়স, ঠিক আছে। বিয়ে হয়ে গেল, বিয়ে টিয়ে করে তখন সব ঠিকঠাক আছি। আর তখন তো আমি আবার ক্রিকেট, ঢাকা ইউনিভার্সিটি, আমি তো সবার সেলিব্রিটি, তারকা, মানে ওইরকম আর কি। হ্যাঁ। তো ফার্স্ট এমসিসি ম্যাচ, আমার ওয়াইফ আমার খেলা দেখতে আসছে, আমার স্ত্রী আসছে, আমি তুমি যাবা নাকি? হ্যাঁ যাবো না, আমরা খেলা দেবো। তখন ওই প্লেয়ার আমরা এখানে বসতাম, আমাদের পিছনে ওরা বসতো। কোথায় হচ্ছে খেলাটা? ঢাকা যেটা আজকে বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম যেটা এখন। আমি 9 করে আউট প্রথম ইনিংস। আমি যখন আউট হয়ে গেলাম, NLB কী হয়ে গেলো, এমসিসির সাথে খেলা হইতেছে। আমি আসলাম, ভিতরে গেলাম, এরশাদ সাহেব তখন খেলা দেখতে আসলেন। এরশাদ সাহেব তখন তো NSC চেয়ারম্যান, উনি ডেপুটি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। দেখেন ওনারা ডিসিপ্লিনটা মেনটেন করতেন। উনি আমাদের সাথে লাঞ্চ করতে চাইলেন। আমি তখন তো বললেন, রকিবুল আমি একটু লাঞ্চ করতে চাই। তো শাহিম ভাইয়ের সাথে কলেনে আমাকে বলছে, তুমি তো ক্যাপ্টেনই হবা, শাহিম ভাইয়ের লাস্ট ম্যাচ, তাকে সম্মান দেখানো হচ্ছে এটা। তো আসার পরে আমি যখন বসলাম, আর সব পাবলিকরা কী করে, মেয়েরা তো কম তখন, তার বউ, ওইটা রকিবুলের বউ, ওইটা আশরাফুলের বউ, ওইটা শাহিম ভাইয়ের ওয়াইফ কোনটার, এইগুলি পাশ থেকে আলোচনা, এগুলি। তো সবাই জানে যে আমি কার কাছে বসি। ওইটা আমার বউ তো লাল হয়ে গেছে, ফসা ছিল, তুমি এটা কাজ করলে, আমি কী হিসে, আমি আজকে খেলা দেখতে, সবাই এসব কথা করতেছে, তুমি গেলা এই মাত্র 9 রান করে আউট হয়ে গেলা। আমি শোনো, আমি তুমি এখানে বসে আছো, আমি যদি ওইখানে সারাদিন ব্যাটিং করি, হ্যাঁ, তো এটা কী হবে, হাউ ক্যান আই স্টে দেয়ার লঙ্গার ওয়েন ইউ আর হেয়ার, তুমি যখন এখানে, আমি তাড়াতাড়ি চলে আসছি বউয়ের কাছে আসার জন্য 9 রানের আউট। এই মজাটা করলাম আর কি। আচ্ছা, আপনার শেষ ম্যাচ কোনটা ছিল? আমার শেষ ম্যাচ এলো, রিটায়ার করলাম আমি শ্রীলঙ্কাতে, এশিয়া কাপ। কত সালে এটা? 86।
86। 86। আচ্ছা, এখন বলেন, বাংলাদেশ তো অনেক দূর এগুলো, সেই যে আমরা আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলাম, আকরাম খান ভালো রান করলো, তারপরে আস্তে আস্তে টেস্ট মর্যাদা, ওডিআই মর্যাদা, টি-20 মর্যাদা, এখন বাংলাদেশ ভালো খেলে, খারাপ খেলে। তো সেই দিনগুলি আর এই দিনগুলির প্রধান পার্থক্য কি দেখেন? দেখেন, এখন ক্রিকেট অনেক এগিয়ে গেছে। এখন ক্রিকেট প্রফেশনালিজম হয়ে গেছে। তখন তো আমাদের সময় তো প্রফেশনালিজম ছিল না, কোয়ালিটি প্লেয়ার ছিল আমাদের, বাট সবাই স্টুডেন্ট ছিলাম। বা আমাদের ফিউচার ছিল যে আমরা একটা পড়াশোনা করবো, হয়তো সিএসএস পরীক্ষা দিব বা একটা কিছুতে যাবো। তখন তো বাংলাদেশ হয়ে গেছে, বিসিএস দিব, বিশেষ এটা দিব। তো ওই দিকেই ছিলাম, টাকা পয়সার দিকে ওরকম সব প্লেয়ারদের ছিল, বাট কোয়ালিটি ছিল সব খেলোয়াড়দের। বাট স্বপ্ন দেখছি, এবং আমরা সবাই বিশ্বাস করতাম যে দিস ইজ দ্য গেম। এই খেলাটাই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে দাঁড় করাবে। কারণ এটা শরীরের খেলা না, ইটস এ গেম অফ মাইন্ড, ইটস এ স্কিলের খেলা। এটা আমরা যারা আলাপ করতাম নিজেরা এটা। এবং আক্তার ভাই, উনি পরে সচিব হয়েছিলেন, ওনার সঙ্গে উনি ময়মনসিংহে যখন ডিসি হলেন, ছিলেন, ওনার সঙ্গে আমি যখন ট্যুরে যেতাম, তখন আমি তেল কোম্পানিতে জব করি, প্রথম চাকরি আমার। ওনার বাসায় বসে রাত্রে 2টার মধ্যে, উনি তো খেলা পাগল, ফুটবল পাগল লোক। আমাদের সঙ্গে যোগাযোগ আছে, উনি আমাদের যোগাযোগ আছে, এই তো সম্পাদক আক্তার ভাই পরিষদের উনি এখন কর্মকর্তা ছিলেন। আসেন, খালি ডিবেট হতো আমার সাথে, আমি তাকে বুঝাইতেই পারতাম না। না, ফুটবল ক্রিকেট দিয়ে আমার কী, আমি দেখেন এই ক্রিকেটটাই একদিন হবে। আমি আই থ্যাংক ইউ, যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন হলাম, টেস্ট স্ট্যাটাস পেলাম, ভালো খেলা শুরু করলো, উনি আমাকে একদিন বললেন, রকিব তুমি, ইউ আর রাইট, আই ওয়াজ রং। এই খেলাটা আমি কি, দেখেন আমি তো এভাবে বলি নাই, আমি অনেক কিছু ভেবে বলছি যে এই খেলাটা, ক্রিকেট খেলাটায় শরীরে দানব হওয়া লাগবে না, দানব হওয়া লাগবে। হ্যাঁ, আপনি লম্বা চড়া হলে অনেক জোরে বল করতে পারবেন। সুনীল গাভাস্কার দানব না, সচিন সচিন তেন্ডুলকর। তেন্ডুলকার দানব না, বাট স্কিলফুল প্লেয়ার। মাইন্ড এখানে মাইন্ড গেমে আমাদের সুযোগটা ছিল, যেমন এখন। তো তখন তো আজকে যখন দেখি যে আমাদের ক্রিকেট কোথায় চলে গেছে, আমাদের একটা আইডেন্টিটি আমাদের তৈরি হয়ে গেছে। তবে কষ্ট পাই যে আমাদের ধারাবাহিকতাটা। সেটা তো আপনি বলছিলেন স্কুল ক্রিকেট তখন খুব ভালো ছিল, এখন তো স্কুল ক্রিকেট হয় না। স্কুল ক্রিকেট হচ্ছে 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 ক্রিকেট বোর্ড সারা বাংলা 1000 স্কুল খেলে। খেলে। হ্যাঁ, বাহ। এই রিপোর্টগুলো ঠিকমতো আসে, কারণ এই খেলার রিপোর্টগুলোকে ছাপিয়ে গেছে ওই একই সঙ্গে যখন আরও আন্ডার জুনিয়র ক্রিকেট হচ্ছে, অন্য হ্যাঁ, বয়সভিত্তিক ক্রিকেট হচ্ছে, বয়সভিত্তিক ক্রিকেটগুলো হচ্ছে, এগুলি বাট খেলাগুলো হচ্ছে। হচ্ছে। বাট আরও গোছালোভাবে হওয়া উচিত আমি মনে করি। মাঠের অভাব, ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং শব্দটা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি ক্রিকেট বোর্ডে। ট্রেনিং শ্রীলঙ্কাতে দেখে আসছে, একটা স্কুলের ধরেন 10টা স্কুলের 5টা স্কুলের মাঠ আছে, 5টা স্কুলের মাঠ নাই। ওই যে মাঠ নাই, ওদেরকে ধার দিতে হবে সপ্তাহে তুমি দিবে 1 দিন 2 দিন, তুমি দিবে ওই স্কুলকে মাঠ ধার। শ্রীলঙ্কাতে যেটা করে, সব স্কুলের মাঠ নেই, যে ট্রেনিং করাই দিচ্ছে ওরা। ওরা এইভাবে ওদের ক্রিকেটকে ডেভেলপ করে। এখানেও আমি বলছি এই ব্যাপারে, যেহেতু মাঠের অভাব, মাঠ জমি কিনবেন, কোথায় কিনবেন, ওরা লেট আছে ডু। এখন তো আমি আরেকটা কথা বারবার বলতেছি যে এত জমি কেনার তো দরকার নাই, উই নিড এ গ্রাউন্ড। আপনি জমি কিনবেন, স্টেডিয়াম, আমার তো স্টেডিয়ামের দরকার নাই, গ্যালারির দরকার নাই, না। খেলার মাঠ, পিচ। হ্যাঁ, দুইটা। তো বলে যে কি এটা লাগবে না, আমি কি আপনি আমরা ওই দুইটা বসাই দিব, কন্টেনার, 40 ফিট কন্টেনার, 2 দিকে ড্রেসিং রুম ওটা কেটে বানিয়ে দিব, কন্টেনার 2টা ড্রেসিং রুম হবে, মাঠের 2 দিকে খেলা হবে, মাঠের পিচ ঠিক থাকলে হয়েছে, দ্যাটস ইট। তো এখন টাকা আছে অনেক, সবাই খালি মাঠ চিন্তা করে, স্টেডিয়াম চিন্তা করে। বাট দেন আমি হ্যাভিং সেড দ্যাট, আমি বিশ্বাস করি এবং আজকে আমার গর্ব লাগে যখন সাকিব আল হাসান তৈরি হয়ে গেছে এই দেশে, মনের মতো খেলোয়াড়, তামিম ইকবালের মতো খেলোয়াড় তৈরি হয়েছে, বড় বড় সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তৈরি হয়ে গেছে। তামিম লর্ডস 100 করেছে। তারপরে আমরা মালয়েশিয়া যে চ্যাম্পিয়নটা হলো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ ক্রিকেটে। তখন ক্রিকেট আমরা একদিকে আগায় আসছি, ও ওই বিজয়, তার আগে আমাদের সুযোগ আসছিল কেনিয়াতে, আমরা যে ওটা জিততে পারলাম না, কেনিয়াতে হেরে গেলাম কেনিয়ার সাথে। আর মালয়েশিয়াতে যেটা আমরা জিতলাম, একদিনের খেলা 2 দিনে হলো, আমরা জিতলাম আপনারা চিরে, ওটা যদি আমরা আল্লাহ না করবো ওই ম্যাচটা যদি আমরা হেরেও যেতাম, বাই দ্যাট টাইম উই হ্যাভ অলরেডি কোয়ালিফাই, কারণ 2টা টিমের মধ্যে কোয়ালিফাই আমরা কোয়ালিফাই করে ফেলেছি। বাট চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাইয়ের মধ্যে আরেকটা অন্যরকম ইয়ে। আচ্ছা, আমরা শেষ করব, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা বলবেন। শেষ কথা বলে কিছু নাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের বলবো, আপনাদেরকে আমরা স্যালিউট করি যে আজকে শুধু বাংলাদেশের ক্রিকেট না,
সব খেলাগুলোকে আপনারা পৃষ্ঠপোষকতা করেন। সবচেয়ে বড় পৃষ্ঠপোষকতা কিন্তু আপনাদের সমর্থন। এই ক্রিকেটের সঙ্গে থাকবেন, ক্রিকেটকে ফলো করবেন। সবচেয়ে আপনাদের অর্থ লাগবে না, আপনার খালি ক্রিকেটটাকে সাপোর্ট করে যাবেন, মাঠে আসবেন, আপনার সন্তানকে ক্রিকেট ব্যাট কিনে দিবেন, মোবাইল কিনে দিবেন না। দেখবেন এই বাংলাদেশ খুব বেশি দেরি নাই। আমরা তো এশিয়া কাপের ফাইনাল খেলেছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব এবং একদিন বিশ্বকাপ জিতব। অনেক ধন্যবাদ রকিবুল হাসান ভাই। সেই আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশ একদিন ক্রিকেটে বিশ্বকাপ জয় করবে, সেদিন বেশি দূরে নয়। আমাদেরকে ক্রিকেটকে ভালোবাসতে হবে। আপনার সন্তানকে ক্রিকেট ব্যাট কিনে দিন। আর বড় বড় গ্যালারি দরকার নাই, বড় বড় স্টেডিয়াম দরকার নাই, ক্রিকেটের একটা বেসিক মাঠ দরকার। এবং স্কুল পর্যায় থেকে আমাদের ক্রিকেট শুরু হবে, জাতীয় পর্যায় পর্যন্ত নানা স্তরে খেলা হবে, অনেক খেলোয়াড় পাবো এবং একটা স্পোর্টিং নেশন চাই, শুধু জয়ের জন্যে না, একটা সুন্দর সুস্থ সমাজ এবং বাংলাদেশ গড়ার জন্য খেলা হতে পারে খুব বড় হাতিয়ার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।